শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টার জুনকে দেখানো হয়। জুন হচ্ছে একজন প্রতারক। তার দলে আরো দুজন সদস্য রয়েছে। তার একজন হলো পার্ক। পার্ক হচ্ছে তাদের দলের মাস্টারমাইন্ড, অর্থাৎ প্রতারণার সমস্ত প্ল্যান সে করে থাকে। এবং আরেকজনের নাম থিও, যে হলো একজন হ্যাকার। জুনের একটি স্পেশালিটি হলো সে একজন ম্যাজিশিয়ান এবং ম্যাজিকের মাধ্যমে মানুষকে হিপনোটাইজ করে ফেলতে পারে, অর্থাৎ কয়েক সেকেন্ডের জন্য সে যে কারো মস্তিষ্ক কন্ট্রোল করতে পারে। প্রথমেই তারা ছদ্মবেশে একটি অতি মূল্যবান এন্টিক পাত্র কিনতে আসে। তার বিনিময়ে তারা বিক্রেতাকে ব্যাগ ভর্তি টাকা দিয়ে যায়। তারা যাওয়ার পর বিক্রেতা ব্যাগ খোলে। ম্যাজিকের মাধ্যমে টাকাগুলো উধাও হয়ে একটি গোলাপে পরিণত হয়ে যায়। এভাবে তারা মানুষদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করতে থাকে। এরপর পার্ক একজন কোটিপতি মহিলার বিষয়ে জানতে পারে। তার নাম শ্যাংজিন। শ্যাংজিনের ছেলে তার বন্ধুকে মেরে ফেলে, তাই তার ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে। এখন সে যে কোনো মূল্যে তার ছেলেকে বাঁচাতে চায়। এই জন্যে সে একজন উকিলের কাছে যাবে। বিষয়টা পার্ক জানতে পেরে জুন এবং থিওকে নিয়ে ছদ্মবেশে সেই উকিলের অফিসে চলে আসে। কিন্তু সিকিউরিটি গার্ড তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না, তাই জুন তাকে হিপনোটাইজ করে অফিসের ভেতর ঢুকে পড়ে। থিও ছাদে বসে রাস্তার সিগন্যাল লাইট হ্যাক করে রেড সিগন্যাল লাগিয়ে দেয়, ফলে অরিজিনাল উকিলকে সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হয়। ওইদিকে জুন এবং পার্ক ড্রেস চেঞ্জ করে সেই উকিলের চেম্বারে বসে পড়ে। শ্যাংজিন তাদেরকে দেখে উকিল ভাবে। পার্ক বলে তার ছেলেকে বাঁচাতে হলে কোটি টাকা দিতে হবে। শ্যাংজিন রাজি হয়ে যায়। এরপর তারা শ্যাংজিনের কাছ থেকে টাকা নিয়ে তিনজন 3 দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা সেখানে কয়েকদিন পালিয়ে থাকবে। জুন যাবে এক বিশাল সমুদ্রের পাশে থাকা একটি রিসোর্টে। প্লেনে উঠে জুন এয়ার হোস্টেসকে পটিয়ে ফেলে। সে জুনকে বলে একজন বৃদ্ধ লোক তাকে বলেছিল এই বিশাল সমুদ্রে নাকি জলপরি থাকে। এই শুনে জুনের প্রচন্ড হাসি পায়। এরপর সমুদ্রের নিচের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা কয়েকটা জলপরি দেখতে পাই। তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী জলপরিটির নাম শিমচং। শিম সমুদ্রের গভীরে 1000 বছর পুরনো একটি ব্রেসলেট খুঁজে পায়। ব্রেসলেটটি তার কাছে খুব পছন্দ হওয়ায় সেটা হাতে পরে নেয়। তখন হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। এক বিশাল ঝড় সমুদ্রের পাড়ে আছড়ে পড়ে। সে ওই ঝড়ে আটকা পড়ে যায়। সমুদ্রের বিশাল ঢেউয়ের সাথে সেও পাড়ে আছড়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার লেজ গায়েব হয়ে গিয়েছে। লেজ পরিবর্তন হয়ে মানুষের মতো পায়ে রূপান্তরিত হয়েছে। এই দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তখনই ওই সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে। তখন তার পা দুটো আবারও লেজে পরিণত হয়ে যায়। সে বুঝতে পারে পানি থেকে উপরে উঠলে তার লেজ পায়ে পরিণত হবে এবং যখন আবারও পানিতে নামবে তখন পাগুলো লেজে পরিণত হয়ে যাবে। শিম যে সুইমিং পুলে সাঁতার কাটছিল সেই সুইমিং পুলটা ছিল একটি রিসোর্টের, আর সেই রিসোর্টে উঠেছিল জুন। জুন সমুদ্রের হাওয়া খেতে বাহিরে আসে। তাকে দেখে শিম ভয়ে পানির নিচে লুকিয়ে থাকে, তাই জুন তাকে দেখতে পায় না। এরপর সে তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। হঠাৎ বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে তার সমস্ত জামা কাপড় এবং খাবার দাবার মেঝেতে পড়ে রয়েছে। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তার রুমের এই অবস্থা কিভাবে হলো। তাই সে যখন তার জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে যায় তখন জামা কাপড়ের মধ্যে কারো পা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর সে উঠে মেয়েটির নাম ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু শিম ভয়ে জামা কাপড়ের মধ্যে তার মুখ লুকিয়ে রাখে। তখন জুন লক্ষ্য করে দেখে মেয়েটি তার পছন্দের ড্রেসটা পরে রয়েছে। এই দেখে সে রেগে যায় এবং তার ড্রেসটা ফিরিয়ে দিতে বলে। তখন শিম ভয় পেয়ে তাকে একটা লাথি মেরে দেয়। সে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। শিম আবারও কাপড়ের মধ্যে লুকিয়ে থাকে। জুন উঠে তার ড্রেসটা খুলে নিতে যায়। সে তাকে আবারও লাথি মেরে দেয়। পরপর 2 বার লাথি খেয়ে জুন প্রচন্ড ভয় পেয়ে যায়। জুন ভীত গলায় বলে, আমি সকাল সকাল মারপিট করি না, এজন্য তোমাকে ছেড়ে দিলাম। তখন শিম জানালা দিয়ে সমুদ্র দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যেতে চায়, কিন্তু কাচের জানালার সাথে ধাক্কা খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। জ্ঞান ফিরলে দেখা যায় জুন তার হাত পা বেঁধে রেখেছে এবং সে পুলিশকে ফোন করে। প্রমাণ হিসেবে তার কয়েকটি ছবি তুলে রাখে। জুন লক্ষ্য করে সে তার হাতের মধ্যে কিছু একটা লুকিয়ে রেখেছে, কিন্তু সে কিছুতেই তার হাত খুলতে চায় না। অনেক চেষ্টার পর জুন তার হাত খুলে দেখতে পায় সে একটি চেরি লুকিয়ে রেখেছিল। এই দেখে জুন হেসে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর যখন পুলিশ এসে শিমকে নিয়ে যাচ্ছিল তখন জুন পুলিশকে বলে মেয়েটি কিছুই চুরি করেনি, সে শুধুমাত্র আমার ঘর নোংরা করেছে। মনে হয় মেয়েটি কোনো পাগলখানা থেকে পালিয়ে এসেছে। পুলিশ বলে আপনি তাকে চুরি করার আগেই ধরে ফেলেছেন, মেয়েটিকে দেখে চোরের মতোই মনে হয়। এই বলে পুলিশ শিমকে নিয়ে যায়।
জুন তার রুমে ফিরে আসে, সোফায় শুয়ে মেয়েটির ছবি দেখতে থাকে। হঠাৎ সে মেয়েটির ব্রেসলেটটি লক্ষ্য করে, বুঝতে পারে এই ব্রেসলেটটি মহামূল্যবান। সে কনফার্ম হওয়ার জন্য তার বন্ধু পার্ককে ফোন করে, তার কাছে ছবি পাঠায় এবং বলে যত দ্রুত সম্ভব এই ব্রেসলেটের সকল তথ্য সংগ্রহ করে আমাকে জানাও। ওইদিকে পুলিশ স্টেশনে যাওয়ার সময় শিম অবাক হয়ে বাহিরের সব কিছু দেখতে থাকে, কারণ সে এই প্রথমবারের মতো মানুষের দুনিয়ায় এসেছে এবং তার কাছে এই সব কিছুই নতুন ছিল। পুলিশ স্টেশনের অটোমেটিক দরজা দেখে সে ভয় পেয়ে যায়, কারণ দরজার সামনে কেউ এসে দাঁড়ালেই দরজাটি অটোমেটিক খুলে যায় এবং বন্ধ হয়। তাই সে ভয়ে ভেতরে যেতে চায় না। পুলিশ তাকে ধাক্কা দিয়ে ভেতরে নিয়ে আসে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, বলে সেই হোটেলে তুমি কি করতে গিয়েছিলে, এর আগে তুমি কয়টি হোটেলে চুরি করেছো? কিন্তু সে তাদের কথায় মনোযোগ না দিয়ে এদিক সেদিক দেখছিল। তখন একজন পুলিশ টিস্যুর বক্স থেকে একটি টিস্যু তুলে নেয়। এই দেখে সে অবাক হয়ে যায়, সেও একটি টিস্যু তুলে নেয়। বিষয়টা তার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়, তাই সে একটার পর একটা টিস্যু তুলতেই থাকে। তার এই কার্যকলাপ দেখে অফিসার প্রচন্ড রেগে যায়। শিম ভয় পেয়ে তাকে ঘুষি মেরে দেয়। তার ঘুষির পাওয়ারে সে দূরে গিয়ে ছিটকে পড়ে। নিচে পড়ে থাকা অফিসারের পিস্তলটি সে তুলে নেয়। তার হাতে পিস্তল দেখে সবাই ভয়ে নিচে শুয়ে পড়ে। তখন সে টিস্যুর বক্সটি দেখতে পায়, পিস্তলটি ফেলে দিয়ে আবারও টিস্যু তুলতে থাকে। ওইদিকে জুন সেই এয়ার হোস্টেজের সাথে ডেটিংয়ে যায়, তাকে ম্যাজিক দেখিয়ে ইমপ্রেস করতে থাকে। তখন জুনের বন্ধু পার্ক তাকে মেসেজ করে যে সেই ব্রেসলেটটি প্রায় 400 বছরের পুরনো, যার বর্তমান মূল্য হচ্ছে $6 বিলিয়ন। এই মেসেজ দেখে জুনের মাথা ঘুরে যায়। তখন সেই এয়ার হোস্টেস জুনকে বলে, লকেটটা খুব সুন্দর, এটা নিশ্চয়ই আমার জন্য। জুন বলে, না, এটা আমার গার্লফ্রেন্ডের জন্য। এই বলে সে উঠে চলে আসে এবং শিমকে ছাড়ানোর জন্য সোজা পুলিশ স্টেশনে চলে যায়। কিন্তু পুলিশ শিমকে কিছুতেই ছাড়বে না। তাই জুন সেই অফিসারকে ম্যাজিকের মাধ্যমে হিপনোটাইজ করে ফেলে। অফিসারের ব্রেইন তার কন্ট্রোলে নিয়ে নেয় এবং তাকে বোঝায় যে আজ শিমের সাথে তার বিয়ে, কিন্তু অফিসার তাকে জোরপূর্বক আটকে রেখেছে। এই শুনে অফিসার তার কাছে ক্ষমা চায় এবং শিমকে ছেড়ে দেয়। এরপর জুন তাকে সবকিছুর জন্য সরি বলে এবং তার সাথে হাত মেলাতে চায়, কিন্তু সে তার কথাবার্তা বুঝতে না পেরে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন জুন তার ব্রেসলেটটি ধরতে চায়, এতে সে রেগে গিয়ে মারপিট করার জন্য রেডি হয়। এই দেখে জুনের সকালবেলার লাথিগুলোর কথা মনে পড়ে। জুন তাকে বলে, তোমাকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত হয়নি, তাই এর জন্য তোমাকে কিছু উপহার দিতে চাই। এই বলে সে তাকে টেনে নিয়ে যায়। জুন ট্রাফিক সিগন্যালে রেড লাইট দেখে দাঁড়িয়ে পড়ে, কিন্তু শিম সোজা হেঁটেই যাচ্ছিল। জুন তাকে ধরে বলে, ওই দেখো রেড সিগন্যাল, এর মানে এখানে দাঁড়াতে হবে। দেখা যায় সে ট্রাফিক সিগন্যালের আইকনের মতো হাত মেলে দাঁড়িয়ে থাকে। তার এরকম কার্যকলাপ দেখে জুন হতবাক হয়ে যায়, বলে, তুমি কোন দুনিয়া থেকে এসেছো? এরপর গ্রিন সিগন্যাল চলে আসলেও শিম ওইভাবেই দাঁড়িয়ে থাকে। জুন তাকে টেনে নিয়ে শপিং মলে চলে আসে। মলের এসকেলেটরে উঠে সে প্রচন্ড ভয় পেয়ে নেমে যায়, তাই বাধ্য হয়ে জুন তাকে কোলে তুলে নেয়। জুন লক্ষ্য করে খালি পায়ে হাঁটার কারণে তার পা বেশ খানিকটা কেটে গিয়েছে। তাই জুন তার জন্য কয়েক জোড়া জুতা নিয়ে আসে, কিন্তু সে জুতোগুলো নিয়ে অদ্ভুতভাবে খেলতে শুরু করে। এই দেখে জুন তার কাছ থেকে জুতোগুলো নিয়ে তাকে পরিয়ে দেয়। এরপর যখন তাকে ড্রেস পরতে বলা হয় তখন সে ড্রেসটা মাথায় দিয়ে চলে আসে, কারণ সে ড্রেস পরতে জানতো না। এই দেখে দোকানের মেয়েটি হাসতে থাকে। জুন তাকে ধরে চেঞ্জিং রুমে দিয়ে আসে এবং সেই মেয়েটি তাকে সঠিকভাবে ড্রেস পরিয়ে দেয়। এই দেখে সে বারবার আয়নায় নিজেকে দেখতে থাকে। তখন জুনের একটি জরুরি ফোন আসে, সে কথা বলার জন্য বাহিরে যায়। শিম চেঞ্জিং রুম থেকে বেরিয়ে জুনকে কোথাও দেখতে পায় না। তাকে খুঁজতে খুঁজতে সে বাচ্চাদের সেকশনে চলে আসে এবং বাচ্চাদের কাছ থেকে ললিপপ কেড়ে নিয়ে খেতে থাকে। ওইদিকে জুন দোকানে ফিরে তাকে খুঁজে পায় না। সে হন্যে হয়ে তাকে চারদিকে খুঁজতে থাকে এবং শেষ পর্যন্ত তাকে খুঁজে পায়। শিম জুনকে দেখে খুব খুশি হয়। এরপর জুন তাকে নিয়ে খেতে আসে। ক্ষুধার্ত শিম খাবারের উপর হামলে পড়ে, এতে আশেপাশের সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। খাবার দিতে আসা মেয়েটিও শিমের কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে যায়। তখন জুন শিমকে শেখায় কিভাবে নুডলস খেতে হয়। শিম খুব সহজেই শিখে যায়। এরপর শিমের ব্রেসলেটটা হাতিয়ে নেওয়ার জন্য জুন লাইটারের মাধ্যমে তাকে হিপনোটাইজ করতে চায়, কিন্তু তাতে কাজ হয় না। তাই সে তাকে একটি ম্যাজিক দেখায় এবং ম্যাজিকের ফাঁকে শিমের ব্রেসলেটটা নিয়ে নেয়। ব্রেসলেট হাতিয়ে নেওয়ার পর জুন তাকে শপিং মলে নিয়ে আসে, বলে, তুমি এখানেই থাকো, আমি কাজ শেষ করে আসছি। এই বলে সে পালিয়ে যায়। হোটেলে ফিরে সে ব্যাগ গোছাতে থাকে এবং ফোনে পার্ককে বলে সে ব্রেসলেটটি চুরি করে নিয়েছে। পার্ক তাকে ব্রেসলেটটি নিয়ে যত দ্রুত সম্ভব চলে আসতে বলে, কিন্তু জুন বলে ফিরে আসার আগে সে আরো একবার ওই লাইট হাউসে যেতে চায়। সেই লাইট হাউস সম্পর্কে
সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারবো। ওইদিকে বেচারি শিম ঘন্টার পর ঘন্টা সেখানেই বসে থাকে জুনের অপেক্ষায়। যতবার লিফট থেকে কেউ বেরিয়ে আসে ততবার সে উঠে গিয়ে দেখে এই বোধহয় জুন চলে এলো, কিন্তু জুন আর আসে না। দেখতে দেখতে রাত হয়ে যায়, শপিং মল বন্ধ করে দেয়া হবে, তাই তাকে সেখান থেকে বের করে দেয়া হয়। জুনের অপেক্ষায় সে শপিং মলের বাহিরেই বসে থাকে। ওইদিকে জুন ট্রাফিক সিগন্যালের আইকনটি দেখে শিমের কথা খুব মনে পড়ে। বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই শিমকে নিয়ে তার খুব টেনশন হয়। সে জানে শিম এখনো তার অপেক্ষায় হোটেলেই বসে রয়েছে এবং সে মেয়েটিকে বিদায় না জানিয়ে চলে এসেছিল। তার মতে কারো কাছ থেকে চলে যাওয়ার আগে তাকে শেষবারের মতো বিদায় জানানো উচিত। তাই শেষমেশ জুন তার কাছে চলে আসে। দেখতে পায় প্রচন্ড ঠান্ডার মধ্যে সে গুটিসুটি হয়ে বসে রয়েছে। জুন তার সামনে গিয়ে দাঁড়ায়। সে জুনকে দেখে প্রচন্ড খুশি হয়ে হাত বাড়িয়ে দেয়। এরপর জুন আবারও তার নাম ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু সে এখনো তার কথা বুঝতে পারছিল না। জুন দেখে তার খুব ঠান্ডা লাগছে, তাই সে তার জন্য কফি নিয়ে আসে এবং তাকে শিখিয়ে দেয় কিভাবে কফি খেতে হয়। এরপর সে তাকে নিয়ে একটি হোটেলে ওঠে। হোটেলে কার্ড ইন এবং আউট করার মাধ্যমে বিদ্যুৎ সংযোগ অন এবং অফ হয়। বিষয়টা শিমের কাছে খুব ইন্টারেস্টিং লাগে। সে কার্ড নিয়ে খেলতে শুরু করে, তাই বারবার লাইট অন এবং অফ হতে থাকে। তখন জুন ওয়াশরুমে গোসল করছিল, বারবার লাইট অন অফ হচ্ছিল। এতে সে বিরক্ত হয়ে যায় এবং শিমের হাত থেকে কার্ডটি নিয়ে লাইট অন করে দেয়। তাকে বলে, তোমাকে দেখে আমার খুব মায়া হয়েছিল, এই কারণে আজ রাতের জন্য তোমাকে থাকতে দিয়েছি। আগামীকাল সকালে তুমি তোমার বাড়ি চলে যাবে। এদিকে শ্যাংজিনকে দেখানো হয়। শ্যাংজিন বলে, জুন এবং তার বন্ধুরা আমাকে বোকা বানিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়ে গেল। এই ঘটনা এখন সবাই জানতে পেরে গিয়েছে। সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। এই শহরে আমার যে সুনাম ছিল তা কিছুই অবশিষ্ট নেই। আমার নাম খারাপ হয়ে গিয়েছে। এই শুনে তার বোকা অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাম আপনি আপনার নাম বদলে ফেলুন, সবকিছু ঠিক হয়ে যাবে। তার এই বোকা আইডিয়া শুনে শ্যাংজিন প্রচন্ড রেগে যায় আর বলে, যেভাবেই হোক তাদেরকে খুঁজে বের করো। প্রথমে জুনকে আমার সামনে নিয়ে আসো। ওইদিকে জুন ল্যাপটপে মুভি দেখছিল। তখন শিম ল্যাপটপ দেখে অবাক হয়ে যায়। এই অদ্ভুত বাক্সটির মধ্যে মানুষকে দেখা যাচ্ছে এবং তারা কথাও বলছে। এই বিষয়টা শিমকে খুব অবাক করে এবং সে ল্যাপটপ কেড়ে নিয়ে দেখতে থাকে এবং ধীরে ধীরে সে মানুষের আচার আচরণ সম্পর্কে বুঝতে শুরু করে। মুভিতে ইমোশনাল সিন দেখে সে কান্না করতে থাকে আর ফানি সিন দেখে সে হেসে লুটিয়ে পড়ে। মুভি দেখে সে মানুষের কথা বলার ধরন এবং মারপিট করা শিখতে থাকে। এরপর একটি সমুদ্রের সিন দেখে সে সত্যিই ইমোশনাল হয়ে যায়। সে সমুদ্রে ফিরে যেতে চায়। সকালবেলা জুন ঘুম থেকে উঠে দেখে শিম সারা রাত জেগে মুভি দেখেছে। ঘুমে তার চোখ ভেঙে আসছে। এই দেখে জুন তাকে বকাবকি করে, বলে রাতের বেলা ঠিকমতো ঘুমানো উচিত, তা না হলে এমনটাই হবে। তখন পার্ক তাকে ফোন করে বলে, শ্যাংজিনের লোকজন তোমার মোবাইল ফোন ট্র্যাক করে লোকেশন জেনে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তোমাকে ধরার জন্য চলে আসবে, তাই এখনই পালিয়ে যাও। এই শুনে জুন তার ব্যাগপত্র গুছিয়ে পালিয়ে যেতে থাকে। যাওয়ার আগে শিমকে বলে, তুমি তোমার নাম ঠিকানা মনে করার চেষ্টা করো, প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিতে পারো। এই বলে সে চলে যায়। শিম চুপচাপ সেখানেই বসে থাকে। দেখা যায় শ্যাংজিনের গুন্ডারা তার হোটেলের সামনে চলে এসেছে। তাদের দেখতে পেয়ে জুন আবারও ফিরে আসে। সে কি করবে বুঝতে পারছিল না, তাই সে শান্ত হয়ে বসে আইডিয়া খুঁজতে থাকে। হোটেলের সেই রুমে ঘড়ি এবং ফায়ার এক্সটিংগুইশার দেখে তার মাথায় একটি আইডিয়া চলে আসে। এরপর গুন্ডারা যখন দরজা ভেঙে ভেতরে ঢোকে তখন দেখতে পায় জুন একটি টাইম বম লাগিয়ে রেখেছে। এই দেখে সবাই ভয়ে মাটিতে শুয়ে পড়ে, কিন্তু ঘড়ির সময় শেষ হয়ে গেলেও বোমাটি ব্লাস্ট হয় না। তারা বুঝতে পারে জুন তাদেরকে বোকা বানিয়েছে এবং ব্যালকনি দিয়ে পালিয়ে গিয়েছে। পরবর্তী সিনে দেখা যায় গুন্ডারা জুন এবং শিমকে তাড়া করছে। শিম প্রথমে একজনকে অনেক দূরে ছুঁড়ে মারে, এরপর এক লাথিতে 4 জনকে কাত করে ফেলে, কিন্তু এসব জুন দেখতে পায়নি। সে তাকে নিয়ে সাইকেলে করে পালাতে থাকে। প্রথমবারের মতো সাইকেলে চড়ে শিম খুব আনন্দিত হয়। সে একটি ফুল ছেড়ে জুনের পকেটে দিয়ে দেয়। কিছু দূর আসার পর গুন্ডারা তাদেরকে 4 দিক থেকে ঘিরে ফেলে। জুন দুজন গুন্ডার সাথে ফাইট করতে থাকে। ওইদিকে শিমের মার খেয়ে গুন্ডারা উড়ে গিয়ে পড়ে। আসলে গত রাতে সে ল্যাপটপে ব্রুসলির মুভি দেখে এরকম ফাইট শিখেছে। এরপর গুন্ডাদের বস এসে জুনকে গান পয়েন্ট করে। জুন লাইটারের সাহায্যে তাকে হিপনোটাইজ করতে চায়, কিন্তু জুন কিছুতেই তাকে বশ করতে পারছিল না। জুন বলে, এই নিয়ে দ্বিতীয়বার আমি ব্যর্থ হয়েছি। আপনার মাইন্ড কন্ট্রোল খুবই স্ট্রং, এই জন্যই আপনি তাদের বস। সে বলে, বেশি কথা না বলে আমার সাথে চলো। এই বলে সে গাড়িতে করে জুনকে ধরে নিয়ে যায়। জুন শিমকে ইশারা করে পালিয়ে যেতে বলে, কিন্তু শিম একটি সাইকেল নিয়ে তাদের পিছু করতে থাকে। তখন বস ড্রাইভারকে বলে, মেয়েটির সাইকেলের স্পিড তোমার গাড়ির স্পিডের থেকেও অনেক বেশি। তোমাকে গাড়ি চালানো শিখিয়েছে কে? এই বলে সে ড্রাইভারকে মারতে থাকে।
তখনই শিম সাইকেল নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায় এবং জুন গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। গাড়ি থেকে বেরিয়ে শিমের সাইকেলে করে পালিয়ে যায়। এরপর গুন্ডারা তাদের পিছু করে একটি গোলকধাঁধার মতন জায়গায় চলে আসে। শিম তাদেরকে দেখতে পায় এবং মেরে তাদের অবস্থা খারাপ করে দেয়। ওইদিকে জুন একা একা বলতে থাকে, আমার ফাইটিং স্কিল এতটা ভালো তা আগে জানতাম না, গুন্ডাদেরকে একাই মেরে কাত করে দিয়েছি। এই বলে সে পেছনে তাকিয়ে শিমকে দেখতে পায় না। মনে মনে বলে, পাগল মেয়েটাকে হয়তো গুন্ডারা ধরে ফেলেছে। তখনই শিম তার সামনে চলে আসে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। শিম তার হাত ধরে তাকে সেই গোলকধাঁধার বাহিরে নিয়ে আসে। এতে জুন খুশি হয়ে তার চুলে আটকে থাকা পাতাগুলো ছাড়িয়ে দেয়। এতে শিম প্রচন্ড খুশি হয়। এরপর তারা একটি নিরাপদ জায়গায় চলে আসে। শিম আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম নিয়ে চলে যাচ্ছিল। টাকা না দেওয়ার কারণে দোকানদার তাকে ধরে ফেলে। তখন জুন এসে তাকে ছাড়িয়ে নেয়। জুন লক্ষ্য করে তার পকেটে আর কোনো টাকা নেই। এখন ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা উঠাতে গেলে গুন্ডারা তাকে ট্র্যাকিং করে আবারও ধরে ফেলবে। তাই সে পার্ককে ফোন করে। তার কাছ থেকে জানতে পারে সেই এলাকায় থাকে থমাস নামক তাদের এক পুরনো পার্টনার। সেও তাদের মতো মানুষের সাথে প্রতারণা করে থাকে। থমাসের কাছে গিয়ে জুন কয়েকদিনের জন্য পালিয়ে থাকতে পারবে। তাই সে থমাসের কাছে চলে আসে। থমাস শিমের বিষয়ে জিজ্ঞেস করে। তখন জুন বলে এই মেয়েটি হচ্ছে তার স্ত্রী। অ্যাক্সিডেন্টের কারণে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং তারপর থেকে সে কথা বলতে পারে না। এই শুনে সবাই খুব আফসোস করে। ঠিক তখনই শিম কথা বলতে শুরু করে। এতে সবাই অবাক হয়ে যায়। জুন তাকে বাহিরে নিয়ে আসে এবং জিজ্ঞেস করে, তুমি এতদিন কথা বলনি কেন? শিম জানায় যে সে আসলে কথা বলতে পারতো না। গতকাল রাতে ওই বক্স থেকে সে কথা বলতে শিখেছে। সে জুনকে বলে, তোমার চোখগুলো খুব সুন্দর আর মায়াবী, যে কেউ প্রেমে পড়ে যাবে। এই শুনে জুন খুব লজ্জা পায় এবং বলে, ছোটবেলায় সে অনেক বেশি কিউট ছিল, এত বেশি কিউট ছিল যে সবাই তাকে দেখলেই চুমু খেতে চাইতো। এজন্য সে বাড়ি থেকে বের হতো না। সে আরো জিজ্ঞেস করে, স্ত্রী এর মানে কি? জুন বলে, স্ত্রী মানে হচ্ছে বন্ধু। এরপর থমাস তাকে ডেকে বলে, এখানে কয়েকদিনের জন্য থাকতে হলে চার্চের সবাইকে একটি ইমোশনাল গান গেয়ে শোনাতে হবে, যেটা শুনে সবাই ইমোশনাল হয়ে যাবে এবং আমার কথা মতো তোমাদেরকে কয়েকদিনের জন্য এখানে থাকতে দিবে। এই প্ল্যান অনুযায়ী জুন একটি ইমোশনাল গান গেয়ে শোনায়, যা শুনে শিম সহ সবাই প্রচন্ড ইমোশনাল হয়ে যায় এবং তাদের প্ল্যান সাকসেসফুল হয়। রাতে শিম জুনকে বলে, তুমি গানের ভেতরে ভালোবাসার কথা বলেছিলে, ভালোবাসা মানে কি? তখন জুন তাকে বিষয়টা বুঝিয়ে বলে। শিম বলে, তাহলে আমি তোমাকে ভালোবাসি। এই শুনে জুন আবারও লজ্জা পেয়ে যায়। এরপর তারা ডিনার করতে আসে। তখন জুন তাকে তার বাবা মা এবং পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে। সে বলে তার কোনো পরিবার নেই। তার কথাবার্তা শুনে জুন বলে, সত্যি তুমি পাগল, কারণ প্রত্যেকটা মানুষেরই পরিবার থাকে, আর এইভাবে আমার সাথে থাকাটা তোমার মোটেও উচিত নয়, কারণ আমি একজন প্রতারক। প্রতারক মানে হচ্ছে খারাপ মানুষ। শিম বলে, তুমি চাইলে আমাকে শপিং মলের সামনে একা ফেলে চলে যেতে পারতে, কিন্তু তুমি এটা করোনি। তুমি অনেক ভালো একজন মানুষ। এই শুনে জুনের খুব অনুশোচনা হয়, কারণ শিমের মতো এমন একটা ইনোসেন্ট মেয়ের কাছ থেকে চুরি করাটা তার মোটেও উচিত হয়নি। তাই শিম যখন ঘুমিয়ে পড়ে তখন সে তার ব্রেসলেটটি তাকে পরিয়ে দেয় আর বলে, জীবনে অনেক চুরি করেছি, কিন্তু এই প্রথম কারো জিনিস তাকে ফিরিয়ে দিলাম, আর তোমাকে কথা দিলাম তোমার স্মৃতি ফিরে আসার আগ পর্যন্ত তোমাকে আগলে রাখবো। ওইদিকে গুন্ডাদের বস জুনের সেই লাইট হাউস সম্পর্কে জানতে পারে। এদিকে দেখা যায় জুন শিমকে নিয়ে ওই লাইট হাউসে চলে এসেছে। তখন আমরা জানতে পারি ছোটবেলায় জুন প্রায় সময় তার মায়ের সাথে এখানে আসতো এবং একদিন তার মা তাকে এখানে ছেড়ে চলে যায়। যাওয়ার আগে তার মা তাকে বিদায় জানায়নি। এটাই ছিল তার একমাত্র অনুশোচনা। তখন শিম তাকে বলে, এই পাথরের গায়ে কিছু একটা লেখা রয়েছে। জুন দেখে ওই পাথরের উপর লেখা রয়েছে গুড বাই অ্যান্ড আই লাভ ইউ। শিম বলে, আই লাভ ইউ এর মানে হচ্ছে হারিয়ে যাওয়া, তাই না? এই শুনে জুন হাসতে থাকে। এরপর তারা চলে আসার সময় দেখে গুন্ডারা সেখানে চলে এসেছে। তারা দৌড়ে পালিয়ে যায়। গুন্ডারাও তাদের পিছু করতে থাকে। তাদেরকে তাড়া করে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। জুন তাদেরকে বলে, এই মেয়েটিকে ছেড়ে দাও, এর সাথে তোমাদের কোনো যোগসূত্র নেই। এই বলে সে তাকে চলে যেতে বলে। শিম বলে, তুমি বলেছিলে আমি তোমার স্ত্রী, তাই আমি তোমাকে ছেড়ে যাব না। এই বলে সে জুনকে ইশারা করে সমুদ্রে ঝাঁপ দিতে বলে। জুন বলে, সমুদ্রে ডুবে মরার চেয়ে এদের গুলি খেয়ে মরে যাওয়া অনেক ভালো। এরপর যখন গুন্ডারা গুলি করতে যাবে তখন শিম তাকে নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। গভীর সমুদ্রে জুন চোখ খুলে বুঝতে পারে মেয়েটি হচ্ছে আসলে জলপরি। এই দেখে সে হতবাক হয়ে যায়। তখন শিম কিস করার মাধ্যমে জুনের ব্রেইন থেকে তার অস্তিত্ব মুছে দেয়, অর্থাৎ জুন সম্পূর্ণভাবে ভুলে যাবে যে শিম তার লাইফে এসেছিল। এরপর শিম তাকে সাগরের পাড়ে নিয়ে আসে। আমরা বুঝতে পারি সে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তার ভালোবাসার স্মৃতি হিসেবে সে
সে তাকে ব্রেসলেটটি উপহার দিয়ে দেয় এবং বলে যখন তোমাকে অনেক বেশি মনে পড়বে তখন তোমাকে দেখার জন্য আমি আবারও চলে আসব। এই বলে সে সমুদ্রে চলে যায়। এরপর জ্ঞান ফেরার পর জুন বলে অত উঁচু পাহাড় থেকে সমুদ্রে লাফ দেওয়ার সাহস আমার কোথা থেকে এলো এবং এই ব্রেসলেটটি আমাকে কে দিল। এরপর জুন পার্কের কাছে চলে আসে। পার্ক তাকে বলে সেই মহামূল্যবান ব্রেসলেটটি কোথায়, যেটা তুমি এক পাগল মেয়ের থেকে নিয়েছিলে। কিন্তু জুন সেই বিষয়ে কিছুই মনে করতে পারছিল না। তখন পার্ক তাকে সেই পিকচারগুলো দেখায় যেগুলো জুন তাকে পাঠিয়েছিল। জুন বলে আমি কিছুই মনে করতে পারছি না, কিন্তু এরকম দেখতে একটি ব্রেসলেট আমার কাছে রয়েছে। ওইদিকে শিম অন্যান্য জলপরীদের সাথে ভালোই সময় কাটাচ্ছিল, কিন্তু তার জুনকে অনেক বেশি মনে পড়তো। একদিন সে ডিসিশন নেয় যে জুনকে দেখতে যাবে। তাই সে একটি বোটের কাছে যেয়ে বলে সিওল শহর যাওয়ার রাস্তাটা কোন দিকে। তাকে দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা তাকে রাস্তা দেখিয়ে দেয় এবং বলে তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো। কিন্তু শিম তাদেরকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। তারা ভূত ভূত বলে চিৎকার করতে থাকে, কারণ এই মাঝ সমুদ্রে মেয়েটি কোথা থেকে আসলো। এরপর সে একটি বিচে চলে আসে। তাকে সাগর থেকে উঠে আসতে দেখে সবাই অবাক হয়ে যায়। সে তাদেরকে বলে এটা কি সিওল শহর? তারা বলে সিওল শহর এখান থেকে বেশ খানিকটা দূরে। এই শুনে সে হতাশ হয়ে যায়। তখন তারা বলে আমরা সেই দিকেই যাচ্ছি, তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো। সে তাদের সাথে সিওল চলে আসে। এত মানুষজন দেখে সে হতবাক হয়ে যায়। ভাবে এত বড় শহর এবং এত মানুষজনের মধ্য থেকে জুনকে কিভাবে খুঁজে বের করবে। এরপর সে প্রচন্ড ক্ষুধার্ত হয়ে একটি খাবারের দোকানে যায়, কিন্তু মহিলাটি বলে খাবার কিনতে হলে টাকা নিয়ে আসতে হবে, টাকা ছাড়া কেউ তোমাকে খাবার দিবে না। তখন সে টাকার সন্ধানে বেরিয়ে পড়ে। দেখতে পায় স্কুলের কয়েকজন মেয়ে একটি অসহায় মেয়ের কাছ থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে। সে ভাবে এভাবেই হয়তো টাকা উপার্জন করতে হয়। তাই সে একটি ছোট বাচ্চাকে ধরে বলে আমি খাবার কিনবো, আমাকে টাকা দাও। এরপর সেই ছোট বাচ্চাটি তাকে একটি ইনস্ট্যান্ট নুডলস কিনে দেয় এবং বলে কারো কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা নেওয়া উচিত নয়। টাকা উপার্জন করতে হলে অনেক পরিশ্রম করতে হবে, কারণ আমার মা সারাদিন পরিশ্রম করে টাকা উপার্জন করে আমাকে খুশি রাখার জন্য। শিম বলে সারাদিন যদি পরিশ্রম করে থাকে তাহলে তোমার সাথে সময় কাটায় কখন? বাচ্চাটি বলে এভাবে ভেবে দেখিনি। যাওয়ার সময় বাচ্চাটি তাকে কিছু টাকা দিয়ে বলে এখান থেকে অল্প অল্প করে খরচ করবে আর দ্রুত জব ম্যানেজ করে নাও, তা না হলে তোমাকে না খেয়ে থাকতে হবে। আর আশা করি খুব শীঘ্রই তুমি তোমার পছন্দের মানুষটিকে খুঁজে পাবে। তার কাছ থেকে বিদায় নিয়ে কিছু দূর যাওয়ার পর ওই মেয়েটি একজন লোকের সাথে ধাক্কা খায়। সেই লোকটি ছিল জুন। সে জুনকে বলে আঙ্কেল আপনি দেখে চলতে পারেন না। এ শুনে জুন প্রচন্ড রেগে যায়, বলে মেয়েটি আমাকে আঙ্কেল বলে চলে গেল, আমি কি দেখতে আঙ্কেলের মতো? এরপর শিম তাদের পাশ দিয়ে চলে যায়, কিন্তু কেউ কাউকে দেখতে পায় না। কিছুক্ষণ পর সে ওই মেয়েগুলোকে আবারও দেখতে পায়। তারা ওই অসহায় মেয়েটির কাছে আবারও টাকা চাইছিল। শিম তাদেরকে বলে এভাবে টাকা উপার্জন করা উচিত নয়। এই শুনে মেয়েগুলো রেগে তাকে মারতে আসে। সে একটি মেয়েকে মারতে শুরু করে এবং আরেকজনকে দূরে ছুঁড়ে ফেলে। এরপর তারা শিমকে বলে তারা এসব টাকার জন্য করেনি, মূলত ওই মেয়েটি ভালো রেজাল্ট করে, এজন্য তারা জেলাস হয়ে সব সময় তাকে বিরক্ত করে। শিম তাদেরকে এরকমটা করতে মানা করে। এরপর তারা পালিয়ে চলে যায়। তাদের লিডারকে তার মা ফোন করে। মেয়েটি বলে সে স্কুলে ক্লাস করছে। আমরা দেখতে পাই সেই মেয়েটির মা ছিল শ্যাংজিন। জুন এবং তার বন্ধুরা এর কাছ থেকেই টাকা হাতিয়ে নিয়েছিল। দেখা যায় জুন ছদ্মবেশে তার সাথে লিফটে ওঠে। সে সানগ্লাস খুললে শ্যাংজিন তাকে চিনে ফেলে। তখন জুন তার লাইটারের মাধ্যমে তাকে হিপনোটাইজ করে ফেলে এবং বলে তোমার ছেলে একজন অপরাধী, তার শাস্তি হওয়া উচিত এবং তুমি তাদেরকে ক্ষমা করে দাও যারা তোমার টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। এরপর লিফট থেকে বেরিয়ে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে সে জুন এবং তার বন্ধুদেরকে ক্ষমা করে দিয়েছে এবং তার ছেলে যাকে মার্ডার করেছে তার পরিবারকে সে সাহায্য সহযোগিতা করবে। অপরদিকে শিমের সাথে একজন মহিলার পরিচয় হয়। সে তাকে একটি ব্লেজার উপহার দেয় এবং বলে তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ তাকে ওই সব জায়গায় খোঁজা উচিত যেসব জায়গার কথা সে তোমাকে বলেছিল। তখন শিম বলে বিল্ডিং 63 নামক একটি জায়গার কথা জুন তাকে বলেছিল। মহিলাটি বলে এখান থেকে বাসে উঠে সেই জায়গায় চলে যাও, অবশ্যই তাকে খুঁজে পাবে। তাই সে বাসে উঠে সেখানে চলে আসে। সেখানে একটি বিশাল অ্যাকোরিয়াম দেখে সে বলে এখান থেকে কয়েকটা মাছ খেয়ে নিতে হবে। এই বলে সে অ্যাকোরিয়ামে নেমে পড়ে। তখন সেই পার্কের ম্যানেজার দেখতে পায় তাদের নকল জলপরি এখনো অ্যাকোরিয়ামে নামেনি। তাহলে অ্যাকোরিয়ামের মধ্যে যে রয়েছে সে কে? তখনই অ্যাকোরিয়ামের ভেতর থেকে শিম জুনকে দেখতে পায়। তাকে ডাকার অনেক চেষ্টা করে। জুন তাকে দেখতে পায়, কিন্তু সে তাকে চিনতে পারে না। তখন পার্ক তাকে কয়েকটা পিকচার পাঠায়। পিকচারগুলো সে থমাসের কাছ থেকে পেয়েছে। থমাস
পার্ককে বলেছে জুনের সাথে একটি পাগল টাইপের মেয়ে ছিল। তার প্রমাণ হিসেবে সে তাকে একটি সেলফি পাঠায়, যেখানে জুন দেখতে পায় থমাসের সাথে দেখা করার সময় সত্যিই তার সাথে একটি মেয়ে ছিল, যাকে দেখতে অ্যাকোরিয়ামের সেই মেয়েটির মতন। এই দেখে জুন সেই মেয়েটিকে খুঁজতে থাকে। ওইদিকে শিমু খুঁজতে থাকে জুনকে। তারা একে অপরকে খুঁজে পায়, কিন্তু তাদের একসাথে কাটানো স্মৃতিগুলো জুনের কিছুই মনে ছিল না। জুন তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর জুন তাকে সেই পিকচারটা দেখায়, বলে আমরা একসাথে ছিলাম, কিন্তু আমার তা মনে পড়ছে না কেন। শিম চুপ করে থাকে, তাই সে রেগে গিয়ে ওইখান থেকে বেরিয়ে আসে। শিম তার পিছু পিছু আসতে থাকে। জুন বলে আমি তোমাকে চিনি না, তাই দয়া করে আমার পিছু করবে না, এই বলে সে চলে যায়। শিম তার পিছু করে এসে তাকে খুঁজে পায় না। তখন সে একজন প্রতারকের পাল্লায় পড়ে। জুন এসে তাকে বাঁচিয়ে নেয় এবং বলে এই সমস্ত মানুষের সাথে কথা বলা উচিত নয়, এরা নিমিষেই তোমার সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে যাবে। এরপর আকাশে আতশবাজি দেখে শিম প্রচন্ড ভয় পেয়ে যায়। জুনকে জিজ্ঞেস করে এগুলো কি। তার প্রশ্ন শুনে জুন হাসতে থাকে, বলে আমার মনে হয় তুমি আমার সাথে নাটক করছো। এরপর তারা দুজন একসাথে দাঁড়িয়ে আতশবাজি দেখে। তখন জুনের মনে পড়ে ছোটবেলায় তার মায়ের সাথে এখানে দাঁড়িয়ে আতশবাজি দেখত। এরপর তাকে রেখে যখন জুন চলে আসছিল তখন সে আবারও তার পিছু করে এবং বলে পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই, তার থাকার মতো কোনো জায়গা নেই। জুন বলে আগে তোমাকে বলতে হবে যে তোমার বিষয়ে আমি কিছু মনে করতে পারছি না কেন, কিন্তু সে চুপ করে থাকে। তাই জুন তার গাড়ি নিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর সে ফিরে আসে। তার জন্য জুনের মায়া হয়, তাই সে তাকে সাথে করে বাড়ি নিয়ে যায়। জুন সেই ব্রেসলেটটি তাকে দেখিয়ে জিজ্ঞেস করে পিকচারের মধ্যে এই ব্রেসলেটটি তোমার হাতে দেখেছিলাম, এটা আমার কাছে আসলো কিভাবে। শিম কিছুক্ষণ চুপ করে থাকে, কিন্তু জুন বারবার জিজ্ঞেস করায় সে বলে এটা আমি তোমাকে দিয়েছিলাম এবং আমি যেখানে থাকি সেখানে খুঁজলে এরকম আরো অনেক ব্রেসলেট পাওয়া যাবে। এই শুনে পার্ক বলে তুমি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারো, তোমাকে সকল ধরনের সাহায্য আমি করব, তুমি উপহার স্বরূপ আমাকেও এরকম একটা ব্রেসলেট এনে দিবে। এই বলে সে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু শিম বলে তার কোনো নাম নেই। তখন পার্ক তার একটি নাম রাখে, কিন্তু সেই নামটা তার পছন্দ হয় না। তখন জুন বলে আজ থেকে তোমার নাম হচ্ছে শিমচং। নামটা তার খুব পছন্দ হয়। সে দৌড়ে থিওর কাছে চলে আসে এবং তার নাম জিজ্ঞেস করে। থিও তাকে তার নাম বলে। তখন শিম বলে তার নাম শিমচং। এই বলে সে খুশিতে লুটিয়ে পড়ে। এরপর শিম তাদের সাথেই থাকতে শুরু করে। একদিন জুনের পুরনো এক শত্রু তার উপর আক্রমণ করে, তাকে গুলি করে দেয়। গুলি করার আগেই জুনকে বাঁচানোর জন্য শিম তাকে জড়িয়ে ধরে, ফলে গুলিটি শিমের গায়ে লাগে। এরপর তার সার্জারি করা হয়। ডক্টর জুনকে বলে গুলিটি পেশেন্টের হার্টের মধ্যে ঢুকে গিয়েছিল। এরকম সিচুয়েশনে সেই পেশেন্টকে বাঁচানো ইম্পসিবল, কিন্তু শিম বেঁচে আছে এবং ধীরে ধীরে হয়তো সুস্থ হয়ে যাবে। এরপর হসপিটালে জুন তাকে বলে তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এর কিছুক্ষণ পর জুন ঘুমিয়ে পড়ে। তখন আমরা বুঝতে পারি শিমের শারীরিক অবস্থা মোটেও ভালো নয় এবং বাড়ি ফেরার পর দেখা যায় প্রায় সময়ই তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। সে ঠিকভাবে ঘুমাতে পারে না, খেতে পারে না। তাই শিম জুনকে বলে তাকে সমুদ্রে ফিরে যেতে হবে। সমুদ্রের তলদেশে এমন কিছু লতা পাতা রয়েছে যা খেলে সে হয়তো সুস্থ হয়ে যাবে, কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে তার হয়তো কয়েক বছর সময় লাগবে, অথবা সে মারাও যেতে পারে। এই শুনে জুনের প্রচণ্ড মন খারাপ হয়। সে জুনকে বলে আমি যদি কখনো ফিরে না আসি তাহলে তুমি বিয়ে করে নিও। জুন বলে তাহলে আমি দ্বিতীয় জন্মের অপেক্ষায় থাকবো, তোমারও জন্ম হবে, সেই জন্মে হয়তোবা আমি তোমাকে আমার করে নিতে পারবো। শিম বুঝতে পারে জুন তাকে প্রচণ্ড ভালোবাসে, তাই সে জুনকে বলে তুমি হয়তো অত কষ্ট সহ্য করতে পারবে না যতটা আমি সহ্য করেছি, তাই আমি যাওয়ার আগে তোমাদের সবার স্মৃতি থেকে আমার অস্তিত্ব মুছে দিয়ে যাব। এরপর সে সুস্থ হওয়ার জন্য সমুদ্রে চলে যায়। এরপর থেকে জুন সব সময় কাউকে মিস করতে থাকে, কিন্তু সে আসলে কাকে মিস করছে তা সে নিজেও জানে না। প্রায় সময় তার বন্ধুদের কাছে কান্নাকাটি করে। ওইদিকে শিমও জুনকে প্রচণ্ড মিস করে। জুনের যখন বেশি মন খারাপ হয় তখন সে সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়ে থাকে। দেখতে দেখতে 3 বছর কেটে যায়। শিম এখন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসেছে। রাস্তার ধারে সে একটি মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটিও ছিল জলপরি। শিম তাকে দেখেই চিনে ফেলে। মেয়েটি খুব ক্ষুধার্ত ছিল, তাই শিম তাকে রেস্টুরেন্টে নিয়ে যায়। খাবার দেখে মেয়েটি হাত দিয়ে খেতে যাবে, তখন শিম তাকে শেখায় যে কিভাবে খাবার খেতে হয়, তা না হলে মানুষ তাকে পাগল বলবে। জলপুরিটি বলে সে একটি ছেলেকে পছন্দ করে, তাকে খোঁজার জন্য সে এই শহরে চলে এসেছে। ছেলেটিকে সে অনেক
অনেকবার ফোন করেছে, কিন্তু সে তার ফোন রিসিভ করছে না। তাই শিম তাকে সমুদ্রে ফিরে যেতে বলে। এরপর সে জুনের বাড়ি আসে। যেহেতু সবার স্মৃতি থেকে সে নিজেকে মুছে দিয়েছিল, তাই কেউ তাকে চিনতে পারে না। এরপর জুন বাড়ি ফিরলে সবাই বলে তার সাথে একটি মেয়ে দেখা করতে এসেছে। তখন জুন তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু সে তাকে চিনতে পারছিল না এবং একটি জরুরি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শিম মন খারাপ করে রাস্তার ধারে বসে থাকে এবং খুব কান্না করতে থাকে। তখন জুন ঠিক সেইভাবে ছাতা নিয়ে চলে আসে যেভাবে সে প্রথমবার শপিং মলের সামনে থেকে তাকে নিতে এসেছিল। শিম আবারও তার দিকে হাত বাড়িয়ে দেয় এবং জুনকে বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জুন বলে, আমার স্মৃতি থেকে তুমি নিজেকে মুছে দিয়েছিলে, তারপরেও আমি তোমাকে ভুলিনি, কারণ তুমি শুধু আমার স্মৃতিতে ছিলে না, তুমি ছিলে আমার হৃদয়ে। আমি তোমাকে কখনোই ভুলিনি। আমরা দেখতে পাই জুনের একটি অভ্যাস ছিল। সে প্রত্যেক দিনের ঘটনাগুলো তার ডায়েরিতে লিখে রাখত এবং সে তার ডায়েরি পড়ে জানতে পেরেছিল যে কিভাবে শিমের সাথে তার প্রথম দেখা হয়েছে, কিভাবে তারা একে অপরকে ভালোবেসেছে। সবশেষে দেখা যায় জুন একটি সরকারি চাকরি পেয়ে গিয়েছে এবং সে শিমকে নিয়ে সমুদ্রের পাড়ের একটি ছোট্ট বাড়িতে বসবাস করতে থাকে, কারণ তারা দুজনই সমুদ্র ভালোবাসে। গল্পটি এইখানেই শেষ হয়ে যায়।